রাত তখন ঠিক ৩টা ছুঁই ছুঁই। চারিদিক নিস্তব্ধ, যেন পুরো শহর গভীর কোনো অচেনা ঘুমে ডুবে আছে। দূরের কোনো গলিতে কুকুরের ক্ষীণ ডাকে মাঝে মাঝে নীরবতার পর্দা কেঁপে উঠছে শুধু। আকাশে আধখানা চাঁদ মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে, তার ফ্যাকাশে আলো এসে পড়েছে বিশাল দোতলা বাড়িটার উপর। ঠিক সেই সময় ধীরে ধীরে শামসুলের বাড়ির বিশাল ঠিক সেই সময় ধীরে ধীরে শামসুলের বাড়ির বিশাল কালো গেট খুলে গেল। শব্দটাও যেন ইচ্ছে করেই চাপা রাখা হয়েছে। তারপর গেটের ভিতর থেকে বেরিয়ে এলো একদম ঝকঝকে সাদা রঙের দামি গাড়ি। গাড়িটার হেডলাইট অন্ধকার চিরে সামনের রাস্তা আলোকিত করলেও পুরো ব্যাপারটার মধ্যে অদ্ভুত এক গোপনীয়তা লুকিয়ে আছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো গাড়িতে বসে থাকা মানুষটা। এই মানুষটাকে দিনের আলোয় যারা দেখে তারা কখনোই বিশ্বাস করবে না রাতের এই মানুষটাই সেই শামসুল। সমাজের চোখে ভদ্র, মার্জিত, দানশীল, দেশপ্রেমিক এক জনপ্রিয় নেতা। প্রতিদিন সাদা পাঞ্জাবি পাজামায় নিজেকে ঢেকে রাখা লোকটা আজ সম্পূর্ণ অন্য রূপে। তার গায়ে গাঢ় সাদা শার্ট, উপর দিয়ে দামি কোট, চোখে কালো ফ্রেমের চশমা, মুখে শান্ত ভাবটাও আজ কেমন কঠিন নিষ্ঠুর দেখাচ্ছে। তার হাতে ছিল কালো চামড়ার ছোট্ট একটা ব্যাগ। ব্যাগটা সে এমনভাবে শক্ত করে ধরে রেখেছে যেন ওটার ভিতর লুকিয়ে আছে তার সমস্ত ভয় কিংবা সমস্ত অপরাধের ইতিহাস। অদ্ভুত ব্যাপার হলো, তার সঙ্গে আজ কোনো বডিগার্ড নেই, নেই ব্যক্তিগত সহকারী, নেই বিশ্বস্ত ড্রাইভারদের ভিড়। যে মানুষ একা রাস্তায় বের হওয়ার কথা কল্পনাও করে না, সে আজ গভীর রাতে সম্পূর্ণ নীরবে কোথাও চলে যাচ্ছে। বাড়ির একটু দূরে রাস্তার অপর পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিল এক মহিলা। কালো শাল দিয়ে নিজেকে ঢেকে রেখেছে সে। তার তীক্ষ্ণ চোখ দুটো এক মুহূর্তের জন্য গাড়িটার দিক থেকে সরছে না। চোখে ছিল সন্দেহ, ভয় আর বহুদিনে জমে থাকা কোনো সত্য উদ্ঘাটনের নেশা। মহিলার বুকের ভিতর অজানা অস্থিরতা জমে উঠছিল, কারণ সে জানে শামসুল শুধু সমাজসেবী নয়, মানুষের সামনে সেই যে মুখোশধারী পরে সে ঘুরে বেড়ায়, তার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অন্ধকার। দিনের আলোয় সে এতিমখানায় দান করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সরকারের বড় বড় মঞ্চে দেশপ্রেমের ভাষণ দেয়, সংবাদপত্রে তার হাসি মাখা ছবি ছাপা হয় জনদরদি নেতা শিরোনামে। কিন্তু রাতের অন্ধকার জানে অন্য গল্প। এই মানুষটাই গোপনে দেশের কোটি কোটি টাকার সম্পদ পাচার করে বিদেশে পাঠায়, ক্ষমতার আড়ালে লুকিয়ে চালায় ভয়ঙ্কর সব অবৈধ ব্যবসা। তার এক একটা হাসির পিছনে লুকিয়ে থাকে শত মানুষের কান্না, এক একটা দানের আড়ালে চাপা পড়ে থাকে অসংখ্য অপরাধের রক্তাক্ত ইতিহাস। সাদা গাড়িটা ধীরে ধীরে রাস্তা পেরিয়ে অন্ধকারের ভিতর মিলিয়ে যেতে লাগলো। আর সেই মহিলা, সে স্থির চোখে তাকিয়ে রইল গাড়িটার পিছনে। তার ঠোঁট ধীরে ধীরে কেঁপে উঠল। আজ হয়তো সত্যিটা বের হবে শামসুল। চারপাশে নীরব রাত যেন তার কথাটা শুনে আরও ভারী হয়ে উঠল। আজ বহুদিন পর প্রিয়র ফোন থেকে একটা মেসেজ এসেছে। হেরা, কলিজা আমার, এখন তুই তোর ডায়েরিটা পড়তে পারিস। আর আমি এখন হাত নাড়াতে পারি, কথা বলতে পারি না, কিন্তু হাত নাড়াতে পারি। দেখ, তোর প্রিয় তোকে নিজে টাইপিং করে মেসেজ পাঠিয়েছে, খুব দ্রুত ফিরবো। তোর ওখানে সব ঠিক আছে তো? শোন না, যা হয়েছে মেনে নে, হতে দে। আর আমার না বলা কথাগুলো তুই ডায়েরি খুললেই পাবি। হেরা মেসেজ দেখে হতবাক। রুষাও কাঁদছে আজ, কিন্তু মেসেজ আর ডায়েরির আগামাথা বুঝেনি সে। জাস্ট এতটুকু মাথায় ক্যাচ করেছে, প্রিয় হাত নাড়াতে পারছে, হয়তো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে প্রিয়। তারপর আবার একসাথে হবে তারা। ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য করিডোর পেরোচ্ছিল হেরা। চারপাশে তখন অদ্ভুত নীরবতা। দূরে কোথাও কয়েকজনের হাসির শব্দ ভেসে আসছে ক্ষীণভাবে। হেরা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় আচমকাই কেউ তার হাত শক্ত করে টেনে ধরে। চমকে উঠে ঘুরতেই দেখে নিলয়। কিছু বুঝে ওঠার আগেই নিলয় তাকে পাশের একটা ফাঁকা রুমে নিয়ে আসে। দরজাটা আধা খোলা, ভিতরের মৃদু অন্ধকার। হেরার বুক ধড়ফড় করতে থাকে। কী ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না কেন? নিলয়ের কণ্ঠে রাগ, অভিমান আর অস্থিরতা একসাথে মিশে আছে। হেরা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, চোখে স্পষ্ট বিরক্তি। নিলয়, আপনি এমন করে টেনে আনলেন কেন? এটা কি ম্যানার্সের মধ্যে পড়ে?
নিলয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে, চোখ দুটো লালচে, যেন অনেক রাত না ঘুমোনো ক্লান্তি জমে আছে সেখানে। তুমি আমায় ম্যানার্স শেখাচ্ছ? তার কণ্ঠ ভারী হয়ে আসে। আমি তোমার এই অবহেলা সহ্য করতে পারছি না হীরা। ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে আমার। জীবনে প্রথমবার আমি কাউকে এতটা ভালোবেসেছি। আমি তোমাকে হারাতে পারবো না, তুমি আমার ফুল। শেষ কথাটা বলার সময় তার গলা কেঁপে ওঠে। হীরা কিছুক্ষণ নিশ্চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, আপনি ভুল বুঝছেন। আপনি আমার শুধু বন্ধু। আমি আপনাকে বন্ধুর চোখে দেখি। প্লিজ এসব বলে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। নিলয়ের মুখ মুহূর্তেই বদলে যায়, চোখে জমে ওঠে আহত দৃষ্টি। তাহলে কি অন্য মেয়েদের মতো তুমিও ক্ষমতা দেখে ভালোবাসো? সে তিক্ত হেসে বলে, ক্ষমতা কিন্তু আমারও কম নেই হেরা, চাইলে আমি। স্টপ ইট। হেরা এবার একটু জোরেই বলে ওঠে, আপনি কি বলছেন এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। নিলয় এগিয়ে আসে আরও। কারণ আমি বুঝতে পারছি তুমি দূরে সরে যাচ্ছ, তুমি বদলে যাচ্ছ। আর এই বদলে যাওয়ার কারণ? সে থেমে যায়, দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে, নাভান। হেরা বিস্মিত চোখে তাকায়। নাভানকে এর মধ্যে টানছেন কেন? নিলয় হঠাৎ দু হাতে হেরার কাঁধ চেপে ফেলে। তার চোখে তখন ভয়ঙ্কর অসহায়ত্ব। কারণ আমি তোমাকে হারাচ্ছি, কাপা কণ্ঠে বলে সে। তুমি বুঝতে পারছো না হেরা, আমি পাগল হয়ে যাচ্ছি। তোমার সাথে কথা না হলে আমার দম বন্ধ হয়ে আসে, রাতে ঘুমোতে পারি না। সারাক্ষণ মনে হয় তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, পুরোপুরি। তার গলার স্বর ধীরে ধীরে ভেঙে আসে। প্লিজ এরা, ধাবানকে সরিয়ে দাও তোমার জীবন থেকে। আমি সহ্য করতে পারি না ওকে তোমার আশেপাশে দেখতে। তুমি শুধু আমার কাছে চলে আসো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। তোমার চোখে এক ফোঁটা কান্নাও আসতে দেব না। হেরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নীলয় এবার তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে প্রায় আকুতি সুরেই বলে, আমি কখনো কারো কাছে মাথা নত করিনি, কিন্তু আজ তোমার কাছে করছি। শুধু একবার বলো তুমি আমার হবে, আমি সব ছেড়ে দিতে পারবো, সব কিছুর সাথে লড়তে পারবো, শুধু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার চোখের কোণে চিকচিক করে জল জমে ওঠে। তুমি জানো না হেরা, তোমাকে অন্য কারো পাশে ভাবলেই বুকের ভিতরটা ছিঁড়ে যায়। মনে হয় কেউ আমার নিঃশ্বাসটা কেড়ে নিয়েছে। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই নিলয়ের গলা পুরোপুরি ভেঙে যায়। আর হেরা, সে শুধু নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কারণ এই মুহূর্তে নিলয় চোখের এই অসহায় ভালোবাসা দেখে তার নিজের বুকের ভিতরেও অদ্ভুত এক ভারী অনুভূতি জমে উঠেছে। কিন্তু ভালোবাসা যে জোর করে হয় না। এই জীবনে আপনাকে ভালোবাসার চোখে দেখতে পারবো না আমি। আমার মনে যে অন্য কারো বসবাস অনেক বছর আগে থেকে। হেরা জানে না কেন আজ সে এমন কথাগুলো বলেছে। কথাগুলো যেন তার নিজের হৃদয়ের গভীর থেকে হঠাৎ করে বেরিয়ে এসেছিল। অথচ এতদিন সে নিজের মনকে শক্ত করে বেঁধে রেখেছিল, কোনো অনুভূতিকে প্রশ্রয় দেয়নি, কাউকে নিজের হৃদয়ের কাছেও আসতে দেয়নি। কারণ তার হৃদয়ে বহু বছর ধরে একজনের অস্তিত্ব ছিল, একজন অদেখা মানুষ, এক গোপন প্রেমিক যাকে সে কখনো চোখে দেখেনি, অথচ নিঃশব্দে ভালোবেসে গেছে কিশোরী বয়স থেকে। সেই মানুষটা বারবার তাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল, কখনো ছায়ার মতো, কখনো অদৃশ্য রক্ষাকর্তার মতো পাশে থেকেছে। আর সেই কারণেই হয়তো হেরা নিজের প্রথম অনুভূতিটাকে এত পবিত্র করে রেখেছে। সে বিশ্বাস করত প্রথম ভালোবাসা কখনো মিথ্যা হয় না। তাই তো আজ পর্যন্ত অন্য কাউকে ভালোবাসার সাহস করেনি, না নিলয়কে, না অন্য কাউকে। তবুও আজকাল সব কিছু যেন বদলে যাচ্ছে। নাভানকে সে দূরে রাখতে চায়, ঠিক যেভাবে নিলয়কে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই অসভ্য উদ্ভট গিটারওয়ালা ছেলেটার কথাই বারবার মনে পড়ে যায় তার। মনের বিরুদ্ধে গিয়েও সে অনুভব করছে ধীরে ধীরে নাভানের দিকে টেনে নেওয়া হচ্ছে তাকে। গভীর কোনো অতলে ডুবে যাচ্ছে সে, যেখানে থেকে আর নিজেকে টেনে তোলা যাচ্ছে না। কিন্তু এটা তো সে চায় না। সে তো তার প্রথম অনুভূতির মানুষটাকে চায়, সে অদেখা প্রেমিককে, যার জন্য এত বছর অপেক্ষা করে এসেছে, যাকে অনুভব করতে চায় পুরো হৃদয় দিয়ে। তাহলে নাভানের জন্য বুকের ভিতর এত উথাল পাথাল কেন? কেন তাকে দেখলে হৃদস্পন্দন বদলে যায়? কেন মন ছটফট করে তার জন্য? কেন তার কণ্ঠস্বর শুনলেই ভিতরটা কেঁপে ওঠে?
এই কেনর উত্তর হেরার জানা নেই। আজকাল সে নিজেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। বারবার সেই দিনের কথা মনে পড়ে, পবিত্র সেই কবুল বলার মুহূর্ত। কেন সে দ্বিতীয়বার কবুল বলেছিল? কেন নাভানকে জোর করে থামাতে পারেনি? কেন তখন তার মন অন্যরকম হয়ে গিয়েছিল? সেই মুহূর্তটা কি শুধুই পরিস্থিতির চাপ ছিল, নাকি তার হৃদয়ের দুর্বলতা? নিজেকে নিজেই ধিক্কার দিতে ইচ্ছে করে হেরার। নাভান তো তার কাজিন, তার বাবার একমাত্র ছেলে। শুধুমাত্র এই সম্পর্কটার কারণেই তো তাকে কিছু বলতে পারছে না, কিন্তু তাকে তো দূরে রাখা উচিত। তাও যতবার সে নাভানকে নিচে নামাতে চেয়েছে, ততবার নিজে আরও গভীরভাবে তার মধ্যে ডুবে গেছে। প্রিয়র কথা মনে পড়ে হেরার। সে তো নেপাল থেকে এখানে এসেছিল এক অহংকারী মানুষটার অহংকার মাটিতে মিশিয়ে দিতে, কিন্তু নিয়তি আবারও তার সাথে নিষ্ঠুর খেলা খেলল। কেন সেই অহংকারী মানুষটার সাথে তাকে জড়িয়ে দিল? কেন তার প্রতি ঘৃণার বদলে অন্যরকম অনুভূতি জন্ম নিতে লাগলো? কেন সে পারছে না তার কোনো ক্ষতি করতে, এমনকি অহংকারটুকুও ভাঙতে পারছে না? না, আর নয়। এবার তাকে শক্ত হতে হবে, নিজেকে কঠিন করে দাঁড় করাতে হবে। এই সম্পর্কের গভীরে সে আর জড়াতে চায় না, কারণ তার হৃদয়ে তো অন্য কেউ আছে, তার গোপন প্রেমিক, তার প্রথম ভালোবাসা জিম্যানকে। সেই মানুষটা তো বলেছিল যে এখানেই যাক, যত দূরেই থাকুক, একদিন ঠিক ফিরে আসবে। শুধু হীরাকে অপেক্ষা করতে হবে। তাহলে হীরা কেন অপেক্ষা করে রাখতে পারছে না? হঠাৎ তার মনে ভয় জাগে, যদি একদিন সেই মানুষটা সত্যি ফিরে আসে আর এসে দেখে হীরার বিয়ে হয়ে গেছে, তখন কি হবে? যে মানুষটাকে সে কখনো দেখেনি, শুধুমাত্র চিঠির মাধ্যমে অনুভব করেছে, তার প্রতি এত গভীর ভালোবাসা কিভাবে জন্মেছিল? মানুষটার অনুভূতিগুলো এত প্রখর ছিল যে অজান্তে হীরা তার প্রেমে পড়ে গিয়েছিল। আর সেই মানুষটা তো বলেছিল হীরার 20 বছর পূর্ণ হওয়ার আগেই সে ফিরে আসবে, খুব কাছে আসবে, তার জন্মদিনেই নাকি সে নিজের পরিচয় দেবে। প্রিয়র কথাগুলো আজ আবার মনে পড়ে হেরার। প্রিয় প্রথমেই বলেছিল তোমার বয়স 20 হলেই ডায়েরিটা খুলবে। ডায়েরি। হঠাৎ করে শব্দটা মাথার ভিতর ঝড় তোলে। এই ডায়েরির সাথেই কি জড়িয়ে আছে তার জিম্যানের পরিচয়? কোনো সূত্র, কোনো সত্য? কিন্তু যতই ভাবছে মাথার ভিতর সব কিছু আরও জট পাকিয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছে না হীরা। আর কেনই বা আজ প্রিয় তাকে এই মেসেজ দিল? শুধু বুকের ভিতর অদ্ভুত এক অস্থিরতা জমে উঠছে। প্রথম ভালোবাসার অপেক্ষা আর বর্তমান অনুভূতি টানাপোড়েনে ধীরে ধীরে ভেঙে পড়ছে সে। নিলয়কে উপেক্ষা করে চলে আসে হেরা, আর নিলয় ঠায় দাঁড়িয়ে হেরা যাওয়ার পানে চেয়ে থাকে, রাগ, ক্ষোভ আর নাভানের উপর। রাঘব হয় তার নাভানের উপর। নাভানের জন্য সে তার হেরা ফুলকে নিজের করতে পারছে না। ঝিনুকের সঙ্গে কি যেন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল নাভান। দুজনের মুখই অস্বাভাবিক গম্ভীর। দেখে মনে হচ্ছিল মজা বা সাধারণ কোনো কথা না, বরং এমন কিছু যেটা নিয়ে দুজনেই বেশ চিন্তিত। অন্যদিকে একটু দূরে রোজ, রোষা আর হীরা বসে নোট লিখছিল। আজ পরীক্ষা, তাই চারপাশে সবাই শেষ মুহূর্তের পড়া নিয়ে ব্যস্ত। কারো হাতে বই, কারো হাতে সাজেশন, কেউ আবার মুখস্থ করা লাইন বিড়বিড় করছে। হীরা হঠাৎ চোখ তুলে চারপাশে তাকাতে গিয়ে থমকে যায়। সেও তাসকার নাভান। ছেলেটার হাতে কিছুই নেই, না কোনো বই, না নোট, এমনকি একটা কলমও না। যেন পরীক্ষা দিতে নয়, অন্য কোনো কারণে এসেছে। হীরা বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে অন্যদিকে তাকায়। মনে মনে বলে, লোকটার কোনো দায়িত্ববোধ আছে? ঠিক তখনই আচমকা কোথা থেকে যেন তিতির এসে নাভানকে জড়িয়ে ধরে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে নাভান নিজেও খানিকটা চমকে ওঠে। আশেপাশের অনেকেই তাকিয়ে থাকে তাদের দিকে। তিতি নাভানের বুকের সঙ্গে মুখ চেপে ধরে কাপা গলায় বলে ওঠে, আই মিস ইউ বেবি। আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি এতদিন আমাকে দেখতে যাওনি কেন? জানো, ওই লোকগুলো আমার হাতে কত সই দিয়েছে। আমি বলেছি আমার কষ্ট হয়, তবুও ওরা এসব করেছে। নাভান একটু অস্বস্তি নিয়ে ধীরে ধীরে তিতিরকে নিজের থেকে আলাদা করে। তিতির, তুমি এখানে এলে কিভাবে? তিতির ঠোঁট ফুলিয়ে বলে, আমি নিজেই ড্রাইভ করে এসেছি। ওরা আমাকে আসতে দিতে চায়নি, কিন্তু আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না। আমার তোমাকে দেখার তৃষ্ণা পেয়েছে। নাভান নিচু গলায় বুঝিয়ে বলার চেষ্টা করে, এভাবে একা আসা ঠিক না। তোমাকে যা বলা হয়েছে সেটা মানা উচিত ছিল। তিতির সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। এই ওই ডাক্তার কিছু জানে না। আমার কোনো অসুখ হয়নি। আমি কেন ওখানে পড়ে থাকবো? আমার একটাই রোগ আর একটাই মেডিসিন।
সে মিষ্টি করে হাসে। সেটা তুমি বেবি। কথাগুলো ঝিনুক শুনতে পেলেও দূরে বসে থাকা বাকিরা স্পষ্ট শুনতে পায় না। তাদের কাছে শুধু মনে হচ্ছিল খুব কাছের কেউ অনেক দিন পর দেখা করেছে। কিন্তু হেরার ভিতরটা কেমন যেন জ্বলে উঠছিল, কারণ তিতিরের এই অধিকার ফলানো আচরণ তার একদম সহ্য হচ্ছিল না। হেরা চোখ সরিয়ে আবারও নোটে মন দিতে যাবে, ঠিক তখনই তিতির হঠাৎ তাদের দিকে এগিয়ে আসে। এদিকে নাভানের ফোন আসায় সে সাইডে চলে যায় তিতির আর ঝিনুককে রেখে। তিতির এই সুযোগেই কেউ কিছু বুঝে ওঠার আগেই গটগট পায়ে হেরাদের সামনে যায়। আচমকা হেরার হাত থেকে নোটগুলো কেড়ে নিয়ে মাঠের ঘাসে ছুঁড়ে ফেলে দেয়। রোজা চমকে ওঠে। হেরা মুহূর্তেই দাঁড়িয়ে যায়। তিতির আঙুল তুলে হেরার দিকে তাকিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি কি ভাবো নিজেকে? আমার বেবির আশেপাশে ঘোরাঘুরি করবে আর আমি চুপ করে থাকবো? নিজের শরীর দেখিয়ে একজনের পর একজনের সাথে রিলেশন করবে? হেরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তিতির আরও এগিয়ে আসে। শোনো, তোমার কোনো অস্তিত্বই নেই শেহতাজ খান নাভানের জীবনে, সো তুমি ওর কাছ থেকে দূরে থাকবে। আমি এসে গেছি এখন। আর হ্যাঁ, ওসব সম্পর্ক কোনো সম্পর্কই না, অ্যাক্সিডেন্টলি হওয়া কোনো সম্পর্ক হয় না। নাভানের সাথে নিজের নাম জড়িয়ে রাখা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। নাভান বেবির সাথে থাকাটা তোমার মতো মেয়েদের জন্য নয়। নাভান সেকেন্ড হ্যান্ড কোনো কিছুই পছন্দ করে না, বুঝেছো? আমায় দেখো, নাভান ব্যতীত কোনো ছেলের বাতাসও শরীরে লাগতে দিই না। হেরা চোখ ধীরে ধীরে রাগে লাল হয়ে ওঠে। সে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা নোটগুলো তুলে নেয়। তারপর ধীরে ধীরে তিতিরের সামনে গিয়ে দাঁড়ায়। তার ঠোঁটে ঠাট্টা হাসি। কথা শেষ, তিতির ভ্রুকুচকে তাকায়। হেরা এবার কড়া গলায় বলে ওঠে, আপনি নাকি হসপিটালে ছিলেন এতদিন? আপনাকে দেখে তো কোনো দিক থেকে অসুস্থ মনে হয় না। মানসিক রোগী। কারণ একজন অসুস্থ ব্যক্তির মাথায় এমন কুরুচিপূর্ণ কথা কখনোই আসে না। নিজের অসুস্থতাকে কাজে লাগাচ্ছেন। মাথায় ব্যান্ডেজ আর হাতে ক্যানোলা নিয়ে নাটক করলেই সবাই আপনার কথায় নাচবে ভাবছেন? তিতির ক্ষিপ্ত হয়ে ওঠে। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? যেভাবে বলা দরকার সেভাবেই বলছি। আপনি মুখে মধু নিয়ে কথা বলেছেন নাকি মিস তিতির পাখি? হেরা চোখে এবার স্পষ্ট আগুন। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনার বেবিকে বলবেন যেন আমার আশেপাশেও না ঘোরে। আমি ওর পিছনে ঘুরি না, ওকে? তিতির দাঁতে দাঁত চেপে বলে, তোমার সাহস তো কম না। আমি অসুস্থতা নিয়ে নাটক করি? সাহস দেখায়নি এখনও। হেরা এবার একবার সামনে এগিয়ে আসে। আমার সামনে এসব নাটক চলবে না, বুঝেছেন? তিতির রাগে কাঁপতে কাঁপতে বলে, নাভান শুধু আমার, তুমি ওর কাছ থেকে দূরে থাকবে। এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আর বিহেভিয়ার ভালো করবে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না, ম্যানার্সলেস মেয়ে কোথাকার। ওয়ার্নিং? হেরা হেসে ওঠে। তুমি আমাকে ওয়ার্নিং দিচ্ছ? আগে নিজের আচরণ ঠিক করো, তারপর অন্যকে শেখাতে আসবে। দুজনের মাঝে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে। ঝিনুক অস্বস্তি নিয়ে এদিক সেদিক তাকায়। নাভান বলে দিয়েছে তিতিরের সাথে যাতে কেউ মিসবিহেভ না করে, তাই আপাতত সবাই চুপ। হায়দার চৌধুরী ফোন দিয়েছিল মেয়ের ব্যাপারে কথা বলতে। নাভান কলটা কেটে দিয়ে দ্রুত এগিয়ে এসে দেখে হেরা এত বকবক করে যাচ্ছে আঙুল উঁচিয়ে। সামনে নাভানকে আগে লক্ষ্য করেছিল তিতির, সেজন্য কান্না কান্নার নাটক করে মেয়েটা। কিন্তু হেরা উল্টো দিকে থাকায় নাভানকে দেখতে পায়নি। তিতিরের চোখ তখন ভেজা, আর সেই দৃশ্য দেখে নাভানের চেহারা বদলে যায়। সে হেরার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, তোমার সমস্যা কি? হেরা হতভম্ব হয়ে তাকায়। নাভান এবার আরও কঠিন গলায় বলে, সবসময় ঝগড়া না করলে তোমার চলে না? হেরা হতভম্ব হয়ে নাভানের দিকে তাকিয়ে বলে, আমি ঝগড়া করেছি? এই বেয়াদব মেয়েই তো আগে। নাভান ধমকে ওঠে হেরাকে, এনাফ। নাভানের গর্জে ওঠা কণ্ঠে মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। চারপাশে এত মানুষ থাকার সত্ত্বেও যেন হঠাৎ সব শব্দ থেমে গেছে। শুধু বাতাসের ভারী চাপা শব্দ আর উত্তেজনার তীক্ষ্ণতা টের পাওয়া যাচ্ছে। নাভান তীক্ষ্ণ দৃষ্টিতে হেরার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, তিতির অসুস্থ, তুমি চোখে দেখতে পাচ্ছ না? তারপরও ওর সাথে এই টোনে কথা বলার সাহস পাও কিভাবে? বাবা কি তোমাকে এটাই শিখিয়েছে? সামন ইজ সিক আর তুমি তার সাথে অ্যাংরি করবে, মুখে মুখে তর্ক করবে? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না তুমি। কেউ একটা কথা বললো আর সেটাই
রিপিট করে উল্টো অ্যাটিটিউড দেখাতে হবে? এত উগ্রতে কিসের? সব কথাই রিয়াকশান দিতে হবে নাকি? সিরিয়াসলি, গ্রো আপ। সব সময় লাউড হয়ে বা রুড বিহেভ করে কেউ বড় হয় না। তোমার প্রবলেম কি জানো? তুমি রিপিট দিতে জানো না, তুমি রেসপেক্ট দিতে জানো না। আর রেসপেক্ট না জানলে রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ কোনো কিছুই টেকে না। তিতিরের শরীর খারাপ, তার পাশে কাম হয়ে দাঁড়ানোর বদলে তুমি তাকে আরও মেন্টালি ডিস্টার্ব করছো। ইডিয়েটের মতো বিহেভ করা বন্ধ করো, আর আগে মানুষকে রেসপেক্ট করতে শেখো। নাভানের এমন রাগে অপমানে চোখের পলকে হেরার মুখের রং বদলে গেল। রাগ, অপমান আর বিস্ময় মিলেমিশে কেমন এক তীব্র অনুভূতি জমাট বাঁধল ভিতরে। হেরা ধীরে ধীরে মাথা তুলে নাভানের চোখে চোখ রেখে বলল, একদম আমার শিক্ষা নিয়ে কথা বলবেন না। তার কণ্ঠ কাঁপছিল না, বরং অদ্ভুত শক্ত ছিল, কিন্তু সেই শক্ত গলার আড়ালেও বুকের ভিতরটা কেঁপে যাচ্ছিল। নাভান ঠান্ডা অথচ কড়া স্বরে হেসে উঠল, সবাই তোমার মতো বেয়াদব না মিসেস গার্ল। পৃথিবী শুধু তোমাকে ঘিরে না, বড়দের সম্মান করতে জানতে হয়। দিদি তোমার বড়, আর যেখানে আমি কথা বলছি সেখানে আমার কথার উপরে কথা বলছো কেন? মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, কথা বলতে হয় সেটাও এখনও জানো না। কখন কি বলতে বা করতে হয় কিছু ধারণা নেই তোমার? প্রতিটা শব্দ যেন ছুরি হয়ে এসে বিঁধতে লাগলো হেরার ভিতরে। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ হঠাৎ তাকে আরও অসহায় করে তুলল। মনে হচ্ছিল সবার সামনে কেউ তাকে সজোরে থাপ্পড় মেরেছে। এক মুহূর্তের জন্য তার গলা শুকিয়ে এলো, হাতে শক্ত করে ধরা নোটগুলো কুঁচকে গেল মুঠোর চাপে। কিন্তু তার চেয়েও বেশি কুঁচকে গেল ভিতরের অনুভূতিগুলো, কারণ নাভানের প্রতিটা কথাই বুকের গভীরে ধারালো কাঁটার মতো বিঁধে রইল। এরপর নাভান তিতিরের দিকে তাকিয়ে মুহূর্তের গলার স্বর নরম করে ফেলল, চলো। নাভান যাওয়ার আগে হেরা বলে ওঠে, আপনার গার্লফ্রেন্ডের ধারণা আমি আপনার পিছু পিছু ঘুরি, তাই আমি বলেছি আপনাকে যেন আশেপাশে না দেখি আমার। নাভান কিছু বলে না, চুপ করে শুনে হেরার কথা। বিরক্ত হয় তিতিরকে গার্লফ্রেন্ড বলাতে, গর্ধবের মতো যাকে তাকে তার সাথে জুড়ে দিচ্ছে। তিতির সামনে আছে বিধায় কিছু বলছে না, তা না হলে কে কার গার্লফ্রেন্ড তা আজ বুঝিয়ে দিত এই শেওতাজ খান নাভান। তিতির ঠোঁটের কোণে বিজয়ী হাসি টেনে ইচ্ছে করে একবার হেরার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অহংকার, তাচ্ছিল্য আর জয়ের উন্মাদনা। তারপর সে নাভানের হাত জড়িয়ে ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে উদ্যত হয়। আর হেরা, সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন তার চারপাশের পৃথিবীটা থেমে গেছে। নাভানকে প্রতিক্রিয়া করতে না দেখে চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে আর অপমানে। তার কণ্ঠ এবার আগে চেয়েও ধারালো। আর হ্যাঁ, আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন সেটা সেটা আগে ঠিক করুন। গলা উঁচু করে কথা বলবেন না আমার সাথে। আমি আপনার সব কথা চুপচাপ শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো, এতটা দুর্বল মেয়েও আমি নই। চারপাশে আবারও নিস্তব্ধতা নেমে এলো। হেরা এক পা সামনে এগিয়ে এলো। আর একটা কথা, আঙুল তুলবেন না আমার দিকে, কারণ আমি অন্যায় সহ্য করে চুপ থাকার মতো মেয়ে না। সম্মান করতে জানি বলেই এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তার মানে এই না যে যেভাবে ইচ্ছে অপমান করবেন আর আমি মাথা নিচু করে সব মেনে নিব। হেরার চোখে তখন পানি চিকচিক করছিল, কিন্তু সেই পানির মাঝেও ছিল ভীষণ আত্মসম্মান। নাভান কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল হেরার দিকে। হয়তো সে নিজেও বুঝতে পারেনি এই মেয়েটা এতটা দৃঢ় হয়ে তার সামনে দাঁড়াতে পারবে। আর হেরা, তার বুকের ভিতর তখন ঝড় বয়ে যাচ্ছে, কারণ সে যতই নিজেকে শক্ত দেখাক না কেন, নাভানের কথাগুলো তাকে ভিতর থেকে ভীষণভাবে আঘাত করেছে। রাত অনেক গড়িয়ে গেছে। শহরের অভিজাত ক্লাবটার ভিতর তখনও মৃদু আলো জ্বলছে। কাচের গ্লাসে বরফ ঢালার টুংটাং শব্দ, হালকা মিউজিক আর সিগারেটের ধোঁয়ায় চারপাশ ঝাপসা। এক কোণে বসে আছে নিলয়, চোখ দুটো রক্তিম, এলোমেলো চুল, হাতে আদা ভর্তি ড্রিঙ্কসের গ্লাস। কিন্তু আজ তার নেশা মদের না, তার নেশা একটাই, হেরা। সামনে সোফায় বসে থাকা সিয়াম বিরক্ত গলায় বলে উঠল, এত ড্রিঙ্কস করিস না দোস্ত, নিজেকে শেষ করে ফেলছিস। নিলয় হঠাৎ গ্লাসটা শক্ত করে ধরে অস্পষ্ট গলায় বলে উঠল, আমার হেরাকে লাগবে, আমার হেরাকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার হেরাকে চাই। তার কণ্ঠে এমন এক উন্মাদনা ছিল যেন পৃথিবীর সব কিছু হারিয়ে ফেললেও সে তার হেরা ফুলকে হারাতে পারবে না। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালো।
তোকে আগেই বলেছিলাম মেয়েদের বিশ্বাস করতে নেই। ওই মেয়ে তোর সাথে এতদিন থেকে এখন নাভানকে পেয়ে ভুলে গেছে। সব মেয়েই এক। কথাটা শেষ হতেই নিলয়ের চোখ মুহূর্তেই জ্বলে উঠল। সে ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে সিয়ামের কলার চেপে ধরল। মেয়ে বলছিস কেন? সম্মান দিয়ে কথা বল। আর একবার আমার হীরাকে নিয়ে বাজে কথা বললে ভুলে যাব তুই আমার বন্ধু। সিয়াম থমকে গেল। নিলয় চোখে তখন ভয়ঙ্কর এক ভালোবাসা, যে ভালোবাসা মানুষকে পাগল বানায়, ধ্বংস করে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ন্যান্সি ধীরে ধীরে এগিয়ে এলো। মেয়েটার চোখ টলমল করছে। এতক্ষণ ধরে চুপচাপ শুনছিল সে, কিন্তু আর পারল না। কাপা গলায় বলে উঠল, কি ভুল বলেছে সিয়াম? তুমি ওই মেয়ের জন্য নিজেকে শেষ করে দিচ্ছ নিলয়। কি জাদু করেছে ওই মেয়ে তোমার উপর? নিলয় বিরক্ত চোখে তাকালো, কিন্তু তিতির থামলো না। আমি প্রথম দিন থেকেই বলেছি হীরা তোমাকে ভালোবাসে না। তুমি শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। অথচ আমি তো আজও তোমাকে পাগলের মতো ভালোবাসি। শেষ কথাটা বলতে বলতে ন্যান্সির গলা ভেঙে গেল। সে ধীরে ধীরে নিলয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছ, অপমান করেছ, তবুও দেখো আমি যেতে পারিনি। একটা মেয়ের ভালোবাসা কতটা গভীর হলে সে নিজের সম্মান ভুলে একজন মানুষের কাছে পড়ে থাকতে পারে জানো? চারপাশ নিস্তব্ধ। ন্যান্সির বুক চেপে ধরে কাঁদতে 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 বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি নিলয়। এতটাই ভালোবাসি যে তোমার পাশে অন্য কাউকে ভাবতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি চাইলে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, তোমার জন্য নিজের জীবনটাও দিতে পারি। তার কণ্ঠে অসহায়তা ছিল, ছিল নিঃস্বার্থ ভালোবাসার আর্তনাদ। কিন্তু নিলয়ের মুখে কোনো কোমলতা ফুটল না, বরং সে দাঁতে দাঁত চেপে টেবিলের উপর থাকা গ্লাসটা শক্ত করে ধরে পড়ল। স্টপ, এক্ষুনি বন্ধ করো এসব। তার গর্জনে সবাই কেঁপে উঠল। আর একটা শব্দ বলবি না। গ্লাসটা রেখেছিস, ভেঙে পুরোটা তোর পেটে ঢুকিয়ে দিব। ন্যান্সি কেঁপে উঠল, তবুও চোখ সরালো না। নিলয় পাগলের মতো চুলে হাত চালিয়ে বলতে লাগলো, তোদের দেখলেই আমার ঘৃণা হয়, যারা বিয়ের আগে নিজের শরীর বিলিয়ে দিতে দুবার ভাবে না। ন্যান্সি এবার ধীরে বলে উঠল, মেয়েদের বেলায় এসব কেন? কোন বইতে লেখা আছে বিয়ের আগে ছেলেরা এসব করতে পারবে? প্রথম প্রথম তো কত মেয়ের সাথে ডেটিংয়ে গিয়েছো, সেটা কি তোমার হেরা জানে? নিলয় হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে হাসলো। সে হাসিতে কষ্ট ছিল। না, হেরা জানে না। তারপর বুকের উপর হাত রেখে ফিসফিস করে বলল, হীরা শুধু নিলয়ের দিনকে চেনে, রাতকে নয়। হ্যাঁ, আমি ডেটিং করেছি, অনেক মেয়ের সাথে ঘুরেছি, কিন্তু আমার পবিত্র ফুলটা আসার পর আমি কারোর দিকে তাকাইনি। নিলয় চোখ ভিজে উঠল। আমি তাকেই ভালোবেসেছি, এমনভাবে ভালোবেসেছি যে এই জীবন, এই দুনিয়া, ওই আখিরাত, সব জায়গায় শুধু তাকেই চাই, যে যে কিছুর বিনিময়ে হোক হেরা আমার। দরকার হলে আমি সব ধ্বংস করে দিব তাকে নিজের করে রাখতে। ন্যান্সি হাউমাউ করে কেঁদে উঠল। নিলয়, তুমি মরীচিকার পিছনে ছুটছো। যে মেয়েটা তোমাকে ভালোবাসেই না তার জন্য নিজেকে শেষ করছো। আর আমি তো তোমার জন্য সব কিছু করতে রাজি। সে নিলয়ের হাত ধরে নিজের কপালে ঠেকালো। একবার, শুধু একবার আমাকে সুযোগ দাও। আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি সব ভুলে যাবে। যে নারী তোমাকে ফেলে দিয়েছে, আমি সেই নারীর শূন্যতা আমার ভালোবাসা দিয়ে ভরে দিব। নিলয় ধীরে ধীরে হাত সরিয়ে নিল। তার কণ্ঠ এবার অদ্ভুত শান্ত। না ন্যান্সি, আমি কারো ভালোবাসা চাই না, এই দুনিয়াতেও না, আখিরাতেও না। সে চোখ বন্ধ করে যেন হেরার মুখ কল্পনা করল। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। আমি শুধু আমার ফুলের ভালোবাসা চাই। জানো, ওই পবিত্র মুখটার দিকে তাকালে আমি সব ভুলে যাই, আমার ভিতরে সব অন্ধকার থেমে যায়। পাপিষ্টের ভালোবাসা কখনো পবিত্র হয় না। নিলয় ধীরে ধীরে ন্যান্সির দিকে তাকালো, চোখে অদ্ভুত শূন্যতা। তুই জানিস আমি পাপিষ্ট, তাহলে কেন এখনও আমার পিছনে পড়ে আছিস? ন্যান্সি ম্লান হাসলো, কারণ আমি এই পাপিষ্ঠকেই ভালোবাসি। পৃথিবীর সবাই তোমাকে দোষী বললেও আমার চোখে তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। নীলে চোখ ফিরিয়ে নিল। তার কণ্ঠ এবার নির্মম। এই দুনিয়ায় তোর আশা কখনো পূরণ হবে না। আমি তোকে ভালোবাসি না, আর কোনোদিনও বাসবও না। ন্যান্সির বুকটা যেন ছিঁড়ে গেল, কিন্তু নিলয় থামল না। নিলয় উপরের দিকে তাকিয়ে বিষাক্ত গলায় বলে উঠল,
যদি কোনোদিন আমার হেরা আমার না হয়, তাহলে অভিশাপ লাগুক এই পৃথিবীর সব সুখের উপর। আমি যেমন জ্বলছি তেমনই সব কিছু জ্বলে যাক, কারণ আমি হেরাকে ছাড়া বাঁচব না, কখনো না। ন্যান্সি এবার কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, নিলয়, তাহলে আমার সাথে কেন সময় কাটিয়েছিলে? তুমি সুযোগ দিয়েছ তাই? ন্যান্সির চোখ পেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। নিলয় তাকে তাহলে কোনোদিন ভালোই বাসেনি। বুকটা মুহূর্তেই মোচড় দিয়ে উঠল ন্যান্সির। এই কেমন ভালোবাসা, মানুষকে বাঁচাতেও পারে আবার শেষও করে দিতে পারে। ন্যান্সির চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। কতদিন হয়ে গেল সে অপেক্ষা করছে নিলয়ের জন্য। প্রতিটি সকাল শুরু হয়েছে একরাশ আশা নিয়ে, আর প্রতিটি রাত শেষ হয়েছে অবহেলা তীব্র যন্ত্রণায়। তবুও সে থেকেছে, ভালোবেসেছে, বিশ্বাস করেছে। কিন্তু আজ যেন তার ধৈর্যের শেষ সীমাটুকু ভেঙে গেছে। কাপা হাতে চোখের পানি মুছে ন্যান্সি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছনে তাকায় সে। সেই দৃষ্টিতে ছিল অভিমান, ঘৃণা আর ভেঙে যাওয়া এক পবিত্র ভালোবাসার আর্তনাদ। ভাঙা কণ্ঠে সে বলে ওঠে, শোনো নিলয়, আমার পবিত্র ভালোবাসার মর্যাদা তুমি কখনোই বুঝলে না। যে ভালোবাসা তোমার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে রাজি ছিল, সেই ভালোবাসাকে তুমি পায়ে ঠেলে দিলে। মনে রেখো, তোমার এই পাপিষ্ঠ জীবনে আর কখনো সত্যিকারের ভালোবাসা জুটবে না। আমার মতোই হেরা তোমাকে বারবার ফিরিয়ে দেবে, বারবার অপমান করবে। মিলিয়ে নিও আমার কথা। ওই মেয়েটার জন্যই একদিন তোমার ধ্বংস হবে। তুমি শেষ হয়ে যাবে নিলয়, পুরোপুরি শেষ হয়ে যাবে। কথাগুলো বলেই ন্যান্সি আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বেরিয়ে যায় ক্লাব থেকে। তাই চলে যাওয়ার শব্দটুকুও যেন ক্লাবের বাতাসকে ভারী করে তোলে। ন্যান্সির শেষ কথাগুলো নিলয়ের কানে বারবার বাজতে থাকে। মুহূর্তের মধ্যেই তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। প্রচণ্ড রাগে সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ঝনঝন শব্দে কাঁচ ছড়িয়ে পড়ে চারিদিকে। নিলয় উন্মাদের মতো চিৎকার করে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা। সিয়াম দ্রুত এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দোস্ত, শান্ত হ। এভাবে মাথা গরম করলে কিছুই হবে না। আগে মাথা ঠান্ডা কর। ভাব, কোথায় থাকবি, কী করবি, সব প্ল্যান করতে হবে। রাতে কিছু ঠিক হবে না। কিন্তু নিলয় যেন কিছুই শুনছে না। তার ভিতরের মানুষটা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে দুহাতে নিজের চুল খামচে ধরে অসহায় কণ্ঠে বলে ওঠে, দোস্ত, আমি শুধু হেরাকে চাই। আমি আর কিচ্ছু চাই না। এই জীবন, এই নেশা, এই অন্ধকার সব ছেড়ে দিব আমি। বিশ্বাস কর, আমি ভালো হয়ে যাব। আমি সত্যিই ভালো হয়ে যাব দোস্ত। কিন্তু হেরা যদি আমার না হয়, তাহলে আমার পৃথিবীতে আর কিছুই থাকবে না। সব শেষ হয়ে যাবে। আমি বাঁচতে পারবো না। তার কণ্ঠটা ধীরে ধীরে ভেঙে যায়। সিয়াম কিছুক্ষণ চুপ থেকে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর নিচু স্বরে প্রশ্ন করে, তুই এই মেয়েটাকে এত ভালোবাসিস কেন বলতো? পৃথিবীতে সুন্দর মেয়ের অভাব আছে নাকি? আর তোর জন্য কত সুন্দরী মেয়েরা পাগল জানিস তুই? নিলয় ফাঁকা চোখে সামনে তাকিয়ে থাকে, যেন নিজের ভিতরের অনুভূতিগুলো ভাষায় সাজানোর চেষ্টা করছে। তারপর খুব ধীরে ধীরে বলে, আমি জানি না দোস্ত, সত্যিই জানি না কেন ওকে এত ভালোবাসি। হেরার ওই পবিত্র মুখটা, ওই নিষ্পাপ চোখ, ওই সরলতা আমাকে কোথাও গিয়ে আটকে দিয়েছে। ওর দিকে তাকালে মনে হয় পৃথিবীটা শান্ত হয়ে যায়। ওর সাথে কথা বললে আমার কানে যেন শান্তির সুর বাজে। বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায়। দিনের হাজার অশান্তির মাঝেও ওর একটা হাসি আমার মন জুড়িয়ে দেয়। হেরাকে দেখলে মনে হয় আমার সব তৃষ্ণা মিটে যায়। তার উপর ওর সাথে কয়েক কদম হাঁটলেও পুরো দিনটা ভালো কেটে যায় আমার। আমি জানি না এটাকে কি বলে দোস্ত, কিন্তু ওকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। নিলয়ের চোখে তখন নেশা নেই, রাগ নেই, শুধু এক গভীর ভালোবাসার ছায়া। ভালোবাসা আসলে অদ্ভুত এক অনুভূতি। এটার রূপ দেখে হয় না, হিসেব করে হয় না। কাউকে বারবার দেখার ইচ্ছে, তার কণ্ঠ শুনতে বুকের ভিতর শান্তি নেমে আসা, তার উপস্থিতিতে নিজের ভাঙা মনটাও ধীরে ধীরে ভালো হয়ে যাওয়া, এসবের নামই হয়তো ভালোবাসা। আর সেই ভালোবাসাই আজ নিলয় নামের ছেলেটাকে ধীরে ধীরে ধ্বংসও করছে, আবার বদলে দিতেও শেখাচ্ছে। নিলয় ক্লাবের মাঝে নেশা অবস্থায় গানের মঞ্চে গিয়ে গান ধরে, চোখ বন্ধ করে গাইতে থাকে ভাঙা গলায়,
সিয়াম অবাক দৃষ্টিতে একজন পাপিষ্ঠ প্রেমিকের পাগলামি দেখে যাচ্ছে। হয়তো সত্যিকারের ভালোবাসা এমনই হয়, একবার যদি কারোর হৃদয়ে কোনো নির্দিষ্ট মানুষের কাছে আটকে যায় তাহলে পৃথিবীর আর কাউকেই ভালো লাগে না। চারপাশে হাজার মানুষ থাকুক, নতুন নতুন মুখ আসুক, তবুও মনটা শুধু সেই একজনের কাছেই ফিরে যেতে চায়। নয়তো নিজের চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হতে দেখাও কেন একজন মানুষ তাকে ভালোবেসে যায়, কেন ভুলতে পারে না? সেই প্রশ্নের উত্তর আজও সিয়ামের জানা নেই। ন্যান্সিকে সে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে যে মেয়েটার সামান্য হাসিও তার বুকের ভিতর আলো জ্বেলে দেয়। অথচ সেই ন্যান্সি আজ নিলয়ের জন্য পাগলামি করে, সবার সামনে নিলয়ের নাম নিয়ে কাঁদে, ছুটে যায়, ব্যাকুল হয়ে ওঠে। এই দৃশ্যগুলো প্রতিদিন সিয়ামের বুকের ভিতর অদৃশ্য ছুরির মতো বিঁধে থাকে, ধীরে ধীরে তাকে ভিতর থেকে শেষ করে দেয়। কিন্তু তবুও সে ন্যান্সিকে ঘৃণা করতে পারে না, কারণ ভালোবাসা কখনো যুক্তি মানে না। কে কাকে ভালোবাসে এসব দেখে না, ভালোবাসা মানুষকে অদ্ভুত রকমের অসহায় বানিয়ে দেয়। যখন দেখে এত ভালোবাসার পরও প্রিয় মানুষটা বোঝে না তার ভালোবাসার আর্তনাদ, সিয়ামের খুব কাঁদতে ইচ্ছে করে, বুক ফেটে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমিও তো তোমাকে ভালোবাসি ন্যান্সি, আমিও তো তোমার জন্য রাত জেগে থাকি, আশা নিয়ে বসে থাকি দিনের পর দিন। কিন্তু ছেলেদের কান্না যেন সমাজ দেখতে পছন্দ করে না, তাই সিয়ামও কাঁদে না, অন্তত প্রকাশ্যে না। সে শুধু নীরবেই কষ্ট পায়। গভীর রাতে একা ছাদের কোণে বসে সিগারেটের ধোঁয়ার সাথে নিজের যন্ত্রণা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, অথচ ভিতরে ভিতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সবচেয়ে বড় কষ্ট কি জানো? সে নিজের প্রিয় মানুষটাকে নিজের বন্ধুর জন্য হারিয়ে ফেলছে, তবুও কিছু বলতে পারছে না, কারণ নিলয় শুধু তার বন্ধু না, নিলয় তার জীবনের সবচেয়ে বড় ঋণ। মানুষটা খারাপ, খুব খারাপ, অবৈধ কাজের সাথে জড়িত, শহরের অন্ধকার জগতের পরিচিত এক নাম। সবাই তাকে ভয় পায়, ঘৃণা করে, পাপিষ্ঠ বলে। কিন্তু সেই পাপিষ্ঠ ছেলেটাই একদিন মৃত্যুর দোরগড়া থেকে সিয়ামকে ফিরিয়ে এনেছিল। যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল তখন নিলয় হাত বাড়িয়ে দিয়েছিল। আত্মীয় স্বজন সবাই দূরে সরে গিয়েছিল। ক্যান্সারে আক্রান্ত বাবা মায়ের চিকিৎসার খরচ জোগাতে জোগাতে সিয়াম তখন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ভালো পরিবারের ছেলে হয়েও সৎ পথে টিকে থাকতে পারেনি সে। অনেক চেষ্টা করেছিল, ছোটোখাটো চাকরি করেছে, মানুষের দরজায় দরজায় ঘুরেছে, কিন্তু এই সমাজ দরিদ্র আর অসহায় মানুষের সততাকে মূল্য দেয় না। অভাব মানুষকে বদলে দেয়। নিয়তি তাকে ধীরে ধীরে ঠেলে দিয়েছিল অন্ধকার পথে। আর ঠিক তখনই নিলয় তার পাশে দাঁড়িয়েছিল, হয়তো নিজের স্বার্থে, হয়তো বন্ধুত্বের টানে, কিন্তু দাঁড়িয়েছিল, মাথায় ভরসার হাত রেখেছিল। যে কাজ কেউ করেনি সেটা নিলয় করেছিল। বাবা মায়ের চিকিৎসার খরচ থেকে শুরু করে সিয়ামের বেঁচে থাকার শেষ আশাটুকুও সেই মানুষটাই ফিরিয়ে দিয়েছিল। তাই নিলয় পাপিষ্ঠ জেনেও সিয়াম তাকে ছেড়ে যেতে পারে না। ভালো মানুষ তাই জীবনে অনেক ছিল, কিন্তু বিপদের দিনে কেউ পাশে দাঁড়ায়নি, কেউ বলেনি ভয় পাস না, আমি আছি। শুধু নিলয় বলেছিল, শুধু কিছু হবে না, আমার সাথে থাক। তাই আজও সে যে কোনো পরিস্থিতিতে সিয়াম নিলয়ের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। মানুষটা যত অপরাধী করুক, যত অন্ধকারে ডুবে থাকুক, সিয়ামের কাছে নিলয় শুধু একজন অপরাধী না, সে এমন একজন যার কারণে আজও সে বেঁচে আছে। আর এই ঋণ কোনো দিনও শোধ করা যাবে না। তবুও তাকে মাঝে মাঝে গভীর রাতে সিয়ামের বুকটা হাহাকার করে ওঠে, কারণ মানুষটা তার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। তাই তো ন্যান্সির সাথে রিলেশন করার পরও কিছু বলতে পারেনি, চুপচাপ মেনে নিয়েছিল। সে শুধু দূর থেকে দেখে গিয়েছে, নিঃশব্দে, অসহায়ের মতো। গান শেষ হতেই হাঁটু গেড়ে বসে অসহায় বাচ্চাদের মতো এই প্রথম কেঁদে ওঠে নিলয় আজমির চৌধুরী। হাতে থাকা গিটারের তার এমনভাবে টান দিয়েছে, গিটারের তামার তারগুলোর দাঁড়ানো সুতাগুলো এতটা শক্ত যে নিলয়ের হাত কেটে অঝরে রক্ত পড়তে থাকে। সিয়াম আটকে ওঠে। এ কী করলি দোস্ত? অনেক রক্ত ঝরছে, চল দ্রুত রক্ত বন্ধ করতে হবে। নিলয় হেসে জবাব দেয়, আমার পাপিষ্ঠ হৃদয়ে পবিত্র ফুলের আগমনে ভালোবাসার রক্ত ঝরছে। নিলয় রক্তাক্ত হাত বুকের বাঁ পাশে নিয়ে বলে ওঠে, সামান্য এই রক্ত দেখে এমন করছিস? আর এই বুকে যে রক্তের ঝর্ণা বয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছিস না দোস্ত? রাত প্রায় 9টা। শহরের অভিজাত কফি শপের ভিআইপি কর্নারটা পুরো দখল করে বসে আছে নাভান, অথৈ, সৃজন, ঝিনুক, সাউদ খান। সামনে কিছু ফাইল, ল্যাপটপ, পোস্টারের ডিজাইন,
কাপ ঠান্ডা হয়ে যাওয়া কফি, সব মিলিয়ে পরিবেশটা কাজের বোঝাই যাচ্ছিল। কিন্তু কাজের চেয়ে কথা কাটাকাটি বেশি হচ্ছে। আর সেই ঝামেলার মূল কারণ নাভান। কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, চোখে মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। কথা কম বলে, কিন্তু যেটুকু বলে সেটা সরাসরি গিয়ে লাগে সবার বুকে। জাওয়াদ খান ফাইল থেকে চোখ না তুলেই বললেন, আমার মেয়ের সাথে কী হয়েছে আজ? তাকে অপমান করার মানে কি? নাভান ভ্রু কুঁচকে তাকালো বাবার দিকে, চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠতেই জাওয়াদ খান ধীরে কফির কাপে চুমুক দিলেন। তারপর ভারী গলায় বললেন, বিরক্ত হয়ে লাভ নেই শেহতাজ। আজ বাসায় ফিরে আম্মাজানের মুখে যা শুনেছি, তারপর চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার মেয়ে যা চাইবে সেটাই হবে। ও ডিভোর্স চাচ্ছে, তাই কি করবে ভাবো। কিছুক্ষণ থেমে সকালে জাওয়াদ খান হীরার বলা কথাগুলো মনে করে। বাবা, আমি তোমার ছেলের সাথে থাকতে চাই না। তোমার ছেলেকে বলে দাও সে যেন আমার আশেপাশেও না আসে, আমার ব্যাপারে কোনো কথা না বলে। আমি এই সম্পর্ক রাখতে চাই না। যত দ্রুত সম্ভব আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দাও। তিতির তার সাথে খারাপ বিহেভ করেছে, আর নাভান তাকে সবার সামনে কথা শুনিয়েছে। নীলয় আবার উল্টাপাল্টা কথা বলেছে, তাই রাগে জিতে এসব বলেছে হেরা বাবাকে, কারণ জানে বাবা বলে দিবে অসভ্য গিটারওয়ালাকে। কথাগুলো বাতাসে ভেসে উঠতেই টেবিলের চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। নাভান কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে বসে রইল, তার চোখের দৃষ্টি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চোল শক্ত হয়ে উঠল, মুখের পেশিগুলো টান টান হয়ে গেল, যেন ভিতরে জমে থাকা রাগ আর অপমান একসাথে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। হঠাৎ টেবিলের উপর রাখা কাঁচের গ্লাসটা শক্ত করে চেপে ধরল সে। পর মুহূর্তেই তীক্ষ্ণ শব্দ তুলে গ্লাসটার ফাটল ধরে গেল। ঝিনুক চমকে উঠল। অধীরা সৃজন একে অপরের দিকে তাকালো নিঃশব্দে, আর জাওয়াদ খান স্থির চোখে তাকিয়ে রইলে নিজের ছেলের দিকে। ডিভোর্স শব্দটা শুনেই নাভানের রাগ তখন মাথার উপর উঠে গেছে। সে ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বলল, অভদ্র একটা মেয়ে বানিয়েছ তুমি, একেবারে অবুঝ, কোনো ম্যানার্স জানে না। কার সাথে কীভাবে কথা বলতে হয় সেটাও শেখাওনি। পরিস্থিতি না বুঝে বকবক করতে থাকে, আর মেয়ের সাথে তাল মেলাচ্ছ। কেমন বাবা তুমি? বাবা মেয়ে দুইজন এক। জাওয়াদ খান কপাল কোঁচকাল। নাভান থামল না। সত্যি বলতে কি, তোমার মেয়েকে আমার মা কী দেখে ছোটোবেলায় পছন্দ করে সেটা একমাত্র উনিই জানে। না নিজে কিছু বোঝে, না কাউকে বুঝতে দেয়। আর মেয়েকে এসব শিক্ষা দিয়েছো তুমি? তোমার কার্বন কফি বানাচ্ছ? জাওয়াদ খান এবার ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখলেন, চোখ সরু করে ছেলের দিকে তাকিয়ে বললেন, আমি আমার মেয়েকে সঠিক শিখাই দিয়েছি। চেনা নেই জানা নেই হুট করে তোমায় ভালোবেসে ফেলবে, মেনে নিবে? নাভান হেসে উঠল ব্যঙ্গ করে। বিয়ে হয়েছে, কবুল পড়েছে, এমন কবুল পড়েছে, এখন মেনে নিবে না? এখন ডিভোর্স দিতে চাচ্ছে, কি পরিকল্পনা? আর তুমি কষিয়ে থাপ্পড় মারলে না কেন? সাহস কত বড় আমায় ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করা? জাওয়াদ খান কফির কাপে চুমুক দিয়ে শান্ত গলায় বললেন, ডিভোর্সের কথা বলাতে তোমার মুড এমন হয়েছে যেন রাষ্ট্রপতি পদ হারিয়েছ। তোমার একটা সমস্যা জানো কি? তুমি কিছু হলেই রেগে যাও। নাভান মোবাইলের স্ক্রিনে চোখ রেখেই শান্ত গলায় বলল, একটা না, অনেক সমস্যা আমার। অধীর মাথা নিচু করল। সৃজন ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। জাওয়াদ খান এবার তাকালেন ছেলের দিকে। আমার মেয়ের সাথে তুমি যেভাবে কথা বলো, অন্য কেউ হলে এতদিনে কি করতো আল্লাহ মালুম। নাভান ধীরে ধীরে চোখ তোলে, চোখ দুটো শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যেই ভয়ঙ্কর ঠান্ডা অ্যাটিটিউড। তোমার মেয়ে অন্য কাউকে বিয়ে করেনি। টেবিলে কয়েক সেকেন্ড সবাই চুপ হয়ে থাকে। জাওয়াদ খান ভ্রুকুচকে বললেন, তুমি নিজেকে কী ভাবো? নাভান এবার কফির কাপে চুমুক দিল। তোমার জামাই? সৃজন এবার সত্যি সত্যিই কাশি তুলে ফেলল। অধীর বিড়বিড় করল, আমার গম্ভীর ভাইয়ের আত্মবিশ্বাস আলাদা লেভেলেরই। জাওয়াদ খান ঠোঁট বাঁকিয়ে বলেন, জামাই হয়েছে বলে মাথায় উঠবা না। মেয়ে মানলে তবেই জামাই হয়েছে বলে মাথায় উঠবা না। মেয়ে মানলে তবেই জামাইয়ের জায়গা দিব। নাভান চেয়ারে হেলান দিয়ে বসে আছে, মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব, যেন সামনে বসে থাকা মানুষটা তার জন্মদাতা পিতা নন, পাশের বাসার আন্টির হাজব্যান্ড। সে শান্ত গলায় বলল, বাবা মেয়ের ক্যারেক্টার একই রকম, না বুঝে কথা বলো, তারপর ভাব দেখাও খুব ইনোসেন্ট। এসব শিক্ষা পেয়েই বড় হয়েছো তুমি, আর মেয়েকেও এসব শিক্ষাই দিচ্ছ। জাওয়াদ খান কফির কাপ নামিয়ে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। তার নিজের ক্যারেক্টার নিয়ে তারই ছেলে টিপ্পনি কাটছে।
তোমাকে তোমার মা এসব শিক্ষা দিয়েছে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় শেখায়নি? নাবান মাথা কাত করলো। বাবা তো বাসে ছিল না, তাই কোর্সটা করা হয়নি। থাকলে হয়তো বাবার সাথে ভদ্রভাবে ঝগড়ার সাবজেক্টে পড়ে ফেলতাম। জাওয়াদ খান চোখ ছোট করে তাকালেন। কি বলতে চাচ্ছ? তোমার আরও বাবা দরকার ছিল? নাবান গম্ভীর মুখে বলল, হলে মন্দ হতো না। অন্তত একজন ব্যস্ত থাকলে আরেকজন সময় দিত। সৃজন পাশে বসে কাশি চেপে মরার অবস্থা। জাওয়াদ খান এবার রেগে গেলেন। তুমি যে দিন দিন নির্লজ্জ হচ্ছ সেটা বুঝতে পারছো? নাবান ঠান্ডা গলায় উত্তর দিল, কেন? তোমার সামনে কি আমি তোমার মেয়েকে চুমু খেয়েছি? আর আমি যদি নির্লজ্জ হই তাহলে তুমি কি? এই এজে এসে বইয়ের আঁচল ধরে ঘোরো? সিরিয়াসলি? তোমাদের রোম্যান্স দেখে মাঝে মাঝে সিঙ্গেল মানুষদের রাইটস নিয়ে ভাবতে হয়। সত্যি বলছি, একটু তো বোঝো, সবাই এইভাবে কাপল মুডে থাকে না। অধি নিজের মতোই জুসের গ্লাস হাতে নিয়ে চুপচাপ বসে আছে। তার ভিতরে শান্ত ভাবটা বাইরে থেকে বোঝার উপায় নেই, কিন্তু যারা তাকে চেনে তারা জানে এটা কোনো সাধারণ নীরবতা না, এটা অভিজ্ঞতার তৈরি এক ধরনের নির্লিপ্ততা। তার ভাই যে ঠোঁট কাটা সেটা সে জানে। নেপালে সেই ঘটনাটা এখনও তার মাথায় ঘুরে বেড়ায়। সৃজনা ঝিনুককে বলেছিল, কিন্তু তারা যেন কিছু বিশ্বাস করেনি, এমন ভাব ধরেছিল অধীরের কথাই। এবার বুঝুক, এই গিটারওয়ালা হিরো উপরে এক আর ভিতরে আর এক। সৃজনা ঝিনুক একে অপরের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, চোখে স্পষ্ট অবিশ্বাস আর কৌতূহল। ঠিক তখনই নাবানের কথা চলতে থাকে। তার কথার ধরন, তার আত্মবিশ্বাস আর মাঝে মাঝে নির্লজ্জ রকমের খোলামেলা মন্তব্য, সব মিলিয়ে পরিবেশটা আরও অস্বস্তিকর হয়ে উঠেছে। নাবানের মুখ থেকে বের হওয়া কিছু কথা শুনে ঝিনুক একবার হঠাৎই থেমে যায়। আর সৃজন ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। জাওয়াদ খান গলা খাঁকারি দিয়ে বলে ওঠে নাবানের উদ্দেশ্যে, তুমি কি বাবা মায়ের প্রেম দেখার জন্য গোয়েন্দা লাগিয়েছ? আমাদের মধ্যে ঢুকছো কেন? নাভা দীর্ঘশ্বাস ছাড়ল। তুমি তো আমাদের মধ্যে ঢুকে পড়ো, কাবাবের হাড্ডির মতো। পার্থক্য হলো তুমি বাবা বলে বেঁচে যাও। জাওয়াদ খান ভ্রু তুললেন। নাবান এবার বিরক্ত মুখে বলল, এই নির্বাচন এক হাতে সামলাচ্ছি, এত কিছু করছি, বাট তুমি মন্ত্রী হওয়ার পর আমার সাথে সবার প্রথম মির্জাফরি করবে, এটা ক্লিয়ার আমার কাছে। জাওয়াদ খান চুপ করে তাকিয়ে রইলেন। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? নাবান কয়েক সেকেন্ড চুপ থাকলো, তারপর এমন ভাব ধরল যেন প্রশ্নটা তার কাছে আননেসেসারি। ভালোবাসা জিনিসটা তোমাদের বাপ মেয়ের সাথে যায় না। আর অনেস্টলি তোমার মেয়ের প্রতি আমার কোনো কিউরিওসিটিও নাই, মাথা ব্যথা ছাড়া আর কিচ্ছু দেয় না। জাওয়াদ খান ধীরে বললেন, তাহলে আমার মেয়ে থাকুক বা না থাকুক তাতে তোমার কি আসে যায়? নাবান এবার সোজা হয়ে বসলো। আমার সাথে নাম জড়িয়েছে মানেই সে আমার অধিকার। এই লজিকটা তুমি আর তোমার মেয়ে দুজনের মাথায় সেভ করে রাখবে। সে একটু থেমে বলল, এখন একটু বিজি আছি তাই, না হলে তোমার মেয়ে যে মুখ দিয়ে ডিভোর্স শব্দটা উচ্চারণ করেছে সেই জবান বন্ধ করে দিতাম। মেয়েকে শিক্ষা দাও ভালো মতো, তা না হলে দেখবে এই শেওতাজকার নাবান কতটা রুড।